এই ৩৮ নাম্বার কোশ্চেনটি তোমরা সম্পূর্ণ দেখে নাও। সাম্প্রতিককালে ২০২৫ সালে প্রিয় দ্বাদশ শ্রেণী অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগতম। দেখো তোমরা যারা ২০২৬ সালে পরীক্ষা দেবে তার আগে কিন্তু তোমাদের অবশ্যই থার্ড সেম অর্থাৎ থার্ড সেমিস্টারের যে পরীক্ষা হবে সেই ভূগোলের দেখো তোমাদের এর আগে একটি ভিডিও দিয়েছি, তোমরা ডেসক্রিপশন লিঙ্ক থেকে তোমরা দেখে আসতে পারো। তো আজকে যে ভিডিও দিতে চলছি সেটি কিন্তু ভূগোলের থার্ড সেমিস্টারে অর্থাৎ তোমাদের ১২ ক্লাসের ইউনিট 2। এই ইউনিট 2 এর মধ্যে থাকছে তোমাদের ভূমিরূপ বা গঠনকারী প্রক্রিয়া বা ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার মধ্যে আজকে যেটি আমি তোমাদের সামনে এমসিকিউ সম্পূর্ণ উত্তর সহ নিয়ে এসেছি সেটি হলো দেখো তোমাদের রয়েছে মাস ওয়াস্টিং অর্থাৎ পুঞ্জিত ক্ষয় বা পুঞ্জ সঞ্চরণ। এই পুঞ্জ সঞ্চরণ বা পুঞ্জিত ক্ষয়ের মধ্যে দেখো তোমাদের এমসিকিউ 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ উত্তর সহ আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। অবশ্যই তোমরা এই কোশ্চেনগুলো তোমরা দেখে যাও, অবশ্যই দেখবে তোমরা কিন্তু অনেকটা উপকৃত হবে এবং হেল্পফুল হবে তোমরা ফাইনাল পরীক্ষার জন্য থার্ড সেমিস্টার। দেখো রয়েছে উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণী, দেখো রয়েছে 2025 26 সেশনে। তো নিউ সিলেবাস অনুসারে কিন্তু তোমাদের রয়েছে থার্ড সেম আর সম্পূর্ণ তোমাদের এমসিকিউ থাকবে, তোমরা জানো তোমাদের 35 নম্বরের। তো দেখো আগের আরেকটি ভিডিও দিয়েছি, প্রথমেই বললাম ডেসক্রিপশন লিংক থেকে দেখে আসতে পারো। তবে এই ভিডিও তোমরা শেষ পর্যন্ত দেখো, অবশ্যই থাকছে এখানে সম্পূর্ণ নতুন সিলেবাস অনুসারে উত্তর সহ সাজেশন। দেখো প্রথমে রয়েছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বা ভূগাঠনিক প্রক্রিয়ার সম্পূর্ণ এমসিকিউ উত্তর। দেখো রয়েছে পার্ট এ। এই এ পার্টের মধ্যে প্রথমেই দেখো টোটাল কিন্তু থাকবে এমসিকিউ। টোটাল তোমরা যা দেখছো টোটাল এমসিকিউ থাকবে। তবে অবশ্যই এমসিকিউ দেখার আগে তোমাদের একটা বিষয় জানতে হবে। প্রথমে আমি বলেছিলাম তোমাদের রয়েছে পুঞ্জ ক্ষয় বা মাস ওয়াস্টিং। তো এই ডে ওয়ানের মধ্যে থাকছে দেখো তোমাদের প্রথমেই বলে দিচ্ছি, দেখো প্রথমে পুঞ্জিত ক্ষয় একবার জেনে নাও। অবশ্যই তোমাদের এমসিকিউ আমি টোটাল উত্তর সহ বলবো, তবে পুঞ্জিত ক্ষয়ের মধ্যে তোমাদের অবশ্যই কাকে বলে একবার একটু দেখে নাও বা শুনে নাও। দেখো আবহাওয়া বিকারের ফলে আবহাওয়া বিকারজাত যে সমস্ত পদার্থ রয়েছে, চূর্ণ বিচূর্ণ ক্ষয়ীভূত পদার্থগুলো রয়েছে, সেগুলো মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে কিংবা অভিকর্ষজ শক্তির টানে ভূমিভাগে ঢালবে ধীর গতি কিংবা দ্রুত গতিতে যখন নিচের দিকে নেমে আসে তখন তাকে পুঞ্জ ক্ষয় বলে। অবশ্যই পুঞ্জ ক্ষয়ের ক্ষেত্রে মাস ওয়াস্টিং মানে মাধ্যাকর্ষণ শক্তি এবং কিংবা অভিকর্ষজ শক্তি কিন্তু অবশ্যই এই কথাটি কিন্তু উল্লেখ থাকবে। এখানে কিন্তু কোন রকম নদী, হিমবাহ, বায়ু প্রবাহ কিংবা জল সব প্রত্যক্ষভাবে কিন্তু কোন রকম সাহায্য করে না। তবে আমরা এক করে দেখে নিচ্ছি পুঞ্জিত ক্ষয়। দেখো পুঞ্জিত ক্ষয় হলো কি? দেখো পুঞ্জিত ক্ষয় হলো, দেখো এখানে রয়েছে শিলাচূর্ণের জলীয় বাষ্পে দ্রবীভূত হওয়া, বিতে রয়েছে শিলাচূর্ণের বায়ু দ্বারা স্থানান্তরিত হওয়া, সিতে রয়েছে শিলাচূর্ণের বৃষ্টি দ্বারা স্থানান্তরিত হওয়া, তারপরে হচ্ছে ডিতে রয়েছে ঢালু অঞ্চলের শিলাস্তরের নিচে পতিত হওয়া, অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো তোমাদের উত্তর ডি। এরপরে চলো রয়েছে দেখো তোমাদের রয়েছে দুই ডবল স্টার রয়েছে। দেখো পুঞ্জিত ক্ষয়ের একটি উদাহরণ কি? দেখো পুঞ্জিত ক্ষয়ের একটি উদাহরণ কিন্তু ভূমিধস, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের তিনে বলা হয়েছে পুঞ্জিত ক্ষয় প্রধানত কোন ধরনের পরিবেশে দেখা যায়? অবশ্যই পার্বত্য অঞ্চলে এই ধরনের এই ধরনের কিন্তু পুঞ্জিত ক্ষয় বা পুঞ্জ ক্ষয় দেখা যায়, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছে তোমাদের রয়েছে চারে ট্রিপল স্টার রয়েছে, পুঞ্জিত ক্ষয় নিয়ন্ত্রণকারী প্রধান শক্তি কোনটি? দেখো অবশ্যই মাধ্যাকর্ষণ শক্তি কিংবা অভিকর্ষজ বল, অর্থাৎ তোমাদের ডি ইজ দ্য কিন্তু কারেক্ট আনসার, মাধ্যাকর্ষণ শক্তি বা অভিকর্ষজ বল। এরপরে চলো তোমাদের রয়েছে পাঁচে বলা হয়েছে অনেক সময় আলগা মাটি ও শিলার স্তূপ অভিকর্ষজ বলের টানে ভূমিভাগে ঢাল বেয়ে যখন নিচের দিকে নেমে আসে তখন তাকে কি বলে? তখন থেকে কিন্তু পুঞ্জিত ক্ষয় বলে। একই কোশ্চেন কিন্তু ঘুরিয়ে ফিরে পরীক্ষা দিতে পারে। তো দেখো এরপরে রয়েছে তোমাদের 6 ডবল স্টার। পুঞ্জিত ক্ষয়ের প্রক্রিয়াটি কি দ্বারা প্রভাবিত হয়? দেখো জলবায়ু রয়েছে, মৃত্তিকা রয়েছে, মাধ্যাকর্ষণ শক্তি রয়েছে, আর উপরের সবগুলোই। দেখো এখানে কিন্তু জলবায়ু প্রত্যক্ষভাবে কাজ না করলেও পরোক্ষভাবে করে। তার মানে সরি, তার মানে উত্তর কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার, উপরের সবগুলোই। ঠিক আছে, এরপরে তোমাদের রয়েছে দেখো তোমাদের সাথে বলা হয়েছে যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপরে কাজ করে ভূমিরূপের বাহ্যিক পরিবর্তন ঘটায় তাকে কি বলে? দেখো তাকে বলা হয় কিন্তু অবশ্যই এখানে কিন্তু ভূপৃষ্ঠ বলেছে, তার মানে বাহ্যিক বা বহির্জাত প্রক্রিয়া, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে তোমরা দেখে নাও পরে কোশ্চেন আটে বলা হয়েছে কি? দেখো যে যে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার ভূপৃষ্ঠের বহির্ভাগের আকার বা রূপের পরিবর্তন ঘটায় তখন তাকে কি বলে? এখানেও কিন্তু বলেছে ভূপৃষ্ঠের বহির্ভাগ তার মানে বহির্জাত প্রক্রিয়া, খুবই গুরুত্বপূর্ণ। এরপরে রয়েছে দেখো তোমাদের নয় ট্রিপল স্টারের মধ্যে রয়েছে আবহ বিকারজাত চূর্ণীকৃত
পদার্থসমূহ কোনো প্রাকৃতিক পরিবাহী শক্তির সাহায্য ছাড়াই কেবলমাত্র মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ভূমিভাগের ঢাল চাল হয়ে গেছে। এটা মানে ঢাল বেয়ে নিচের দিকে নেমে আসে, তখন তাকে কি বলে? তখন থেকে পুঞ্জ ক্ষয় বা পুঞ্জ সঞ্চালন বলে। অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপর তোমাদের দেখে নিচ্ছি রয়েছে ১০। ১০ এ বলা হয়েছে নিচের কোন বিষয়টি পুঞ্জিত ক্ষয় ঘটায়? দেখো নিচের কোন বিষয়টি? অবশ্যই খাড়া ঢাল। যখন খাড়া ঢাল হবে সেই খাড়া ঢালে কিন্তু পুঞ্জিত ক্ষয় কিন্তু ঘটায়। ঠিক আছে? খাড়া ঢাল অবশ্যই তোমরা বলবে। ওকে, এই খাড়া ঢালে তো অবশ্যই উত্তর কিন্তু হবে দেখো উত্তর কিন্তু হবে খাড়া ঢালের কোণ। অর্থাৎ তোমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের ৩ এ ট্রিপল স্টার রয়েছে প্রথম পুঞ্জ সঞ্চালনের ধারণা কে দেয়? দেখো উত্তর কিন্তু হবে স্টুয়ার্ট স্যার। অর্থাৎ ১৯৩৮ সালে স্টুয়ার্ট স্যার। অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার ১৯৩৭ সালে। এরপরে রয়েছে দেখো তোমাদের ট্রিপল স্টার খুবই গুরুত্বপূর্ণ, বিজ্ঞানী স্টুয়ার্ট স্যার। দেখো স্যার কত খ্রিস্টাব্দে প্রথম পুঞ্জ সঞ্চালনের ধারণা দেন? ১৯৩৮ সালে। অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট আনসার, প্রথমেই বললাম। এরপরে রয়েছে দেখো তোমাদের ১৩ তে। ১৩ তে বলা হয়েছে ভারতের সর্বাধিক পুঞ্জ সঞ্চালন কোথায় ঘটে? অবশ্যই দেখো হিমালয়ের পার্বত্য অঞ্চলে। উত্তরাখণ্ড রয়েছে, তারপরে মেঘালয় রয়েছে, হিমাচল প্রদেশ রয়েছে, তারপর অন্যদিকে সিকিম রয়েছে। এই সমস্ত পার্বত্য অঞ্চলে সর্বাধিক পুঞ্জ ক্ষয় পরিলক্ষিত হয়। অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে চলো রয়েছে তোমাদের ১৪। বলা হয়েছে কোন ভূবিজ্ঞানী পুঞ্জ সঞ্চালনের কারণগুলি দুটি ভাগে ভাগ করে? অর্থাৎ বিজ্ঞানী কিন্তু স্যার। ঠিক আছে? অর্থাৎ স্টুয়ার্ট স্যার অর্থাৎ পুঞ্জিত ক্ষয়কে দুটি ভাগে ভাগ করে। বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে চলো তোমাদের রয়েছে ১৫। ১৫ তে বলা হয়েছে উচ্চতার সঙ্গে পুঞ্জ সঞ্চালনের সম্পর্কটি কি? সমানুপাতিক। অর্থাৎ উত্তর কিন্তু হবে এ ইজ দ্য কারেক্ট আনসার, সমানুপাতিক। ঠিক আছে? এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে ১৬। ভূমির ঢাল অধিক হলে পুঞ্জ সঞ্চালনের পরিমাণ কি হবে? দেখো অবশ্যই বৃদ্ধি পাবে। তার মানে বৃদ্ধি পাবে, বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, চলো এরপরে রয়েছে তোমাদের ১৭। কালিম্পং জেলায় ধসের প্রধান কারণ হলো কি? দেখো কালিম্পং তোর দার্জিলিং এর কালিম্পং, এই কালিম্পং এর জেলায় ধসের প্রধান কারণ কিন্তু ধাপ চাষ। অর্থাৎ ধাপ চাষ পার্বত্য অঞ্চলে করে, তাই এখানে কিন্তু ভূমিধসের মানে বেশি করে পরিলক্ষিত হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের ১৮। পাহাড়ের ঢালে ট্যালাস গঠনের সক্রিয় প্রক্রিয়াটির হলো কোনটি? দেখো অবশ্যই আবহাওয়া বিকার। এই ট্যালাস গঠনের অবশ্যই আবহাওয়া বিকার। তার মানে ট্যালাস তোমরা তো জানো। এ ইজ দ্য কারেক্ট আনসার। দেখো অবরোহণ, সরি, এক্সট্রিমলি সরি। দেখো উত্তর কিন্তু হবে আবহাওয়া বিকার। আমি প্রথমেই বলেছিলাম আবহাওয়া বিকার। অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে? এটা কিন্তু উত্তর হবে না। এরপরে রয়েছে দেখো তোমাদের অবরোহণ হলো এখানে রয়েছে অবরোহণ। তোমরা অবরোহণ পড়েছো যে উঁচু ভূভাগ ক্ষয় পেয়ে, প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয় পেয়ে যখন নিচু হয়ে যায় তখন তাকে অবরোহণ বলে। তার মানে এটা হবে না, উত্তর কিন্তু হবে সি। এরপরে রয়েছে দেখো তোমাদের নিরাপত্তা সূচক 1 এর অধিক হলে পুঞ্জ সঞ্চালন কি হবে? অবশ্যম্ভাবী হবে। ঠিক আছে? পুঞ্জিত ক্ষয় অবশ্যই হবে। ঠিক আছে? মানে পুঞ্জ সঞ্চালন অবশ্যই হবে। তার কারণ ১ এর বেশি হলে নিরাপত্তা সূচক একটি ইন্ডেক্স। ১ এর বেশি হলে অবশ্যই পুঞ্জিত ক্ষয় কিন্তু সঞ্চালন কিন্তু সম্ভব। এরপরে রয়েছে দেখো তোমাদের ২০। পুঞ্জ সঞ্চালনজাত পদার্থ ভূপৃষ্ঠের স্তূপাকৃতি ভাবে সঞ্চিত হয়ে যে কোণ তৈরি করে তাকে কি বলে? তাকে কিন্তু বলা হয় রিপোজ কোণ। অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার, রিপোজ কোণ। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে ২১। শিথিল পদার্থসমূহ অতি ধীর গতিতে নিচের দিকে নেমে আসলে তখন তাকে কি বলে? উত্তর কিন্তু হয় বিসর্পণ। অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার, কারেক্ট আনসার বিসর্পণ। এরপরে তোমাদের রয়েছে ২২। বিসর্পণ মূলত কত ধরনের হয়? বিসর্পণ মূলত ৪ ধরনের হয়ে থাকে। অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে তোমাদের রয়েছে ২৩। ২৩ এ বলা হয়েছে কোন 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 উচ্চভূমির ঢাল উত্তর হবে দেখো এখানে কিন্তু ঢাল বরাবর শিলা চূর্ণ বিচূর্ণ শিলাখণ্ড ও রেগুলিত নিচের দিকে নেমে আসলে তখন তাকে কি বলে? শিলা বিসর্পণ। অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের ২৪ এ। ২৪ এ বলা হয়েছে স্ক্রিন ট্যালাস জল সম্পৃক্ত হয়ে অভিকর্ষজ টানে নিচের দিকে নেমে আসলে তখন তাকে কি বলে? ট্যালাস বলেছে, ট্যালাস বা স্ক্রিন। তখন হবে উত্তর কিন্তু হবে ট্যালাস বিসর্পণ। অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার, ট্যালাস বিসর্পণ। চলো এরপরে দেখে নিচ্ছি তোমাদের ২৫ এ। ২৫ এ বলা হয়েছে সলিফ্লাকশন ও জেলিফ্লাকশন কোন ধরনের পুঞ্জ সঞ্চালন? উত্তর কিন্তু হবে ধীর প্রবাহ। ধীর প্রবাহ কিন্তু হয়ে থাকে এই সলিফ্লাকশনের ক্ষেত্রে। সলিফ্লাকশনের ক্ষেত্রে
তো অবশ্যই দেখো এই সলিফ্লাকশনও দেখো দেখা যায় আম নাতিশীতোষ্ণ অঞ্চলে দেখা যায় এবং ধীর গতিতে কিন্তু এটি হয়ে থাকে এবং কাঠের খুঁটি বা অন্যান্য লাইট পোস্ট এগুলো কিন্তু সামনের দিকে ঝুঁকে পড়ে। ঢাল বরাবর সামনের দিকে ঝুঁকে পড়ে এই সলিফ্লাকশন এর পরে। এরপরে রয়েছে দেখো তোমাদের 26 এ ডবল স্টার রয়েছে সলিফ্লাকশন কথার আক্ষরিক অর্থ হলো মৃত্তিকা প্রবাহ ইজ দ্য কারেক্ট আনসার, মৃত্তিকা প্রবাহ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 27 এ রয়েছে মানুষের কানে লতির ন্যায় গোলাকার অবিক্ষিপ্ত আকারে অবস্থান করে কি? উত্তর কিন্তু হবে দেখো সলিফ্লাকশন অর্থাৎ হয়েছে দেখো অনেকটা এরকম টাইপের, ঠিক আছে? অনেকটা এরকম টাইপের এই সলিফ্লাকশনের ক্ষেত্রে। সলিফ্লাকশনের ক্ষেত্রে অনেকটা দেখানো এরকম টাইপের। ওকে, তো বোঝা গেল তোমাদের সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে এখন তোমাদের 28 এ সলিফ্লাকশনের ভূমির কৌণিক ঢাল কত হয়? দেখো 2 থেকে 3 ডিগ্রি হতে পারে। ঠিক আছে? অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 29 এর চির তুষারবৃত স্তরের উপরে থাকা শিথিল পদার্থ বরফ গলা জলের সঙ্গে মিশে পর্বত গাত্র বরাবর অত্যন্ত ধীর গতিতে স্থানান্তরিত হলে তখন তাকে কি বলে? উত্তর কিন্তু হবে জেলিফ্লাকশন অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার জেলিফ্লাকশন। ঠিক আছে? এরপরে আমরা দেখে নিচ্ছি 30 এ বলা হয়েছে কত সালে প্রথম আ কন দেখো কনজেলিফ্লাকশন শব্দটি প্রথম ব্যবহার করা হয় 1951 সালে। অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের মৃত্তিকা প্রবাহ মাড ফ্লো। এই মৃত্তিকা প্রবাহ দেখা যায় কোথায়? অবশ্যই আয়ারল্যান্ডে। উত্তর কিন্তু হবে হ্যাঁ, আয়ারল্যান্ডে। তার মানে এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 32 এ বলা হয়েছে কোন অঞ্চলে সর্বাধিক মৃত্তিকা প্রবাহ দেখা যায়? উত্তর কিন্তু আর্দ্র জলবায়ু অঞ্চলে কিন্তু মৃত্তিকা এই প্রবাহ এই মৃত্তিকা প্রবাহ সর্বাধিক দেখা যায় আর্দ্র জলবায়ুযুক্ত অঞ্চলে, হতে পারে নিরক্ষীয় অঞ্চলে। এরপরে রয়েছে দেখো তোমাদের 33 এ মৃত্তিকা সূক্ষ্ম কণা বা দানা জলের মাধ্যমে সম্পূর্ণ সম্পৃক্ত হয়ে পর্বতের গা বরাবর যখন নিচে থেকে নেমে আসে তখন তাকে কি বলে? তখন তাকে বলা হয় কিন্তু কর্দম প্রবাহ। দেখো এই যে পাহাড়ের ঢাল বেয়ে যখন সূক্ষ্ম দানা বা কণাগুলো যখন পাহাড়ের ঢাল বেয়ে যখন নিচ দিকে নেমে আসে তখন তাকে কিন্তু বলা হয় কর্দম প্রবাহ মাড ফ্লো। ঠিক আছে? অর্থাৎ তোমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে চলো দেখে নিচ্ছি তোমাদের 34 এ বলা হয়েছে কর্দম প্রবাহে মৃত্তিকার ঢাল ঢাল হয় কত? কর্দম প্রবাহে মৃত্তিকা ঢাল হয় কিন্তু 35 ডিগ্রি থেকে 50 ডিগ্রির মতো। ঠিক আছে? তার মানে বোঝা গেল ঢালটি কিন্তু এরকম হতে পারে 35 ডিগ্রি থেকে 35 ডিগ্রি থেকে ঢাল কিন্তু 50, হ্যাঁ, 35 ডিগ্রি থেকে ঢাল কিন্তু 50 এর মধ্যে কিন্তু 50 ডিগ্রি পর্যন্ত হতে পারে এই কর্দম প্রবাহের ক্ষেত্রে। এরপর রয়েছে দেখো তোমাদের 35 এ ভূবিজ্ঞানী সার্ভের মতে অনেকগুলি পুঞ্জ সঞ্চালনের সম্মিলিত রূপকে কি বলা হয়? উত্তর কিন্তু হবে ভূমিধস অর্থাৎ ভূমিধস। এই ভূমিধস অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 36 এ ভূমিধস কথার আক্ষরিক অর্থ কি? উত্তর কিন্তু হবে দেখো উত্তর কিন্তু হবে দেখো আহ ভূমিভাগের কোনো অংশের আকস্মিক স্খলন। ঠিক আছে? আকস্মিক স্খলন। এরপরে রয়েছে দেখো তোমাদের 37 এ রয়েছে 2011 সালে সিকিমে ধসের প্রধান কারণ কি ছিল? দেখো উত্তর কিন্তু হবে ভূমিকম্প। উত্তর কিন্তু হবে ভূমিকম্প। তবে দেখো তোমরা আরেকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমরা দেখে নাও সাম্প্রতিককালে 2025 সালে দেখো কোশ্চেনটি 38 এ এই 38 নাম্বার কোশ্চেনটি তোমরা সম্পূর্ণ দেখে নাও সাম্প্রতিককালে 2025 সালে 28শে মার্চ মিয়ানমারে এবং থাইল্যান্ডে যে বিপর্যয়ের কারণ ছিল দাঙ্গা ছিল, ঘূর্ণিঝড় ছিল, তারপরে হিমানি সম্প্রপাত ছিল, তারপরে ভূমিকম্প ছিল। উত্তর কিন্তু হবে ভূমিকম্প। কয়েকদিন আগে যেটি হয়েছে ভূমিকম্প অর্থাৎ তোমাদের ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে চলো রয়েছে তোমাদের 39 এ নিচের চিত্রটি দেখে উত্তর দাও। দেখো এই নিচের চিত্রটি তোমরা দেখে নাও, একবার তোমরা চোখ বুলিয়ে নাও। চোখ বুলিয়ে নেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এই যে একই চিত্র কিন্তু এটি কালার অন্যরকম। এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটা কালার। তো দেখো সলিফ্লাকশন রয়েছে, জেলিফ্লাকশন রয়েছে, ক্রেপ ক্রিপ অ্যান্ড ট্যালাস বিসর্পণ রয়েছে, তারপরে রয়েছে শিলা বিসর্পণ। উত্তর কিন্তু হবে স্ট্রিপ দেখো আর ট্যালাস বিসর্পণ। ঠিক আছে? অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। যে চিত্রটি তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? এগুলো কিন্তু এই শিলা আবহাওয়া বিজ্ঞানের ফলে কিন্তু এই শিলা খণ্ডগুলো কিন্তু কোণাকৃতি বিভিন্ন ধরনের কোণাকৃতির সৃষ্টি হয় যেটি ট্যালাস বিসর্পণ। এরপরে রয়েছে দেখো তোমাদের পরের কোশ্চেনের ক্ষেত্রে রয়েছে অত্যাধিক বৃষ্টিপাতের কারণে ধস দেখা যায় কোথায়? দেখো মিজোরামে এবং আইজলে, উত্তরাখণ্ডের নৈনিতাল ও সিকিমে, কেরালায়, নাগাল্যান্ড ও বিহারে। উত্তর কিন্তু হবে উত্তরাখণ্ডের নৈনিতাল এবং সিকিমে।
অতি বৃষ্টির কারণে কিন্তু ধস দেখা যায়। 41 রয়েছে ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলি প্রায়শই মানে মাঝে মাঝে ধসের কারণ হয়ে দাঁড়ায়। তার কারণ কি? অবৈজ্ঞানিক, দেখো, অবৈজ্ঞানিক কৃষিকাজ, মানে অবৈজ্ঞানিক ভাবে কৃষিকাজ করার ফলে তোমরা জানো ঝুম চাষ করা হয়। সেই উত্তর পূর্ব পার্বত্য অঞ্চলে ঝুম চাষ করার ফলে কিন্তু মাঝে মাঝে প্রায় কিন্তু ধসের কবলে কিন্তু পড়ে উত্তর পূর্ব ভারতের সেভেন সিস্টার। এরপরে রয়েছে দেখো তোমাদের 43-এর মাড ফ্লাইট কথাটি প্রথম কত সালে ব্যবহার করা হয়? দেখ, 1874 সালে, অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট আনসার, 1874 সালে। এরপরে রয়েছে 44-এর বর্তমান সময় অনুযায়ী ভূমিধসের সর্বোচ্চ গতিবেগের রেকর্ড করা হয়েছে কত? দেখো, রেকর্ড করা হয়েছে 186 মাইল পার ঘন্টা, ঠিক আছে, পার আওয়ার, অর্থাৎ তোমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 45-এ নিচে, দেখো, রয়েছে নিচে নেমে এলে তাকে বলা হয় শিলার দারণ, ফাটল, চ্যুতি। স্তরায়ন তল বরাবর শিলাখণ্ড গড়িয়ে নিচের দিকে নেমে এলে তাকে কি বলা হয়? দেখো, নিচে নেমে এলে তাকে বলা হয়, অর্থাৎ তোমাদের এটি ব্র্যাকেটের মধ্যে রাখো, বলা হয়, কি বলা হয়? দেখো, নিচে নেমে এলে তাকে বলা হয়, কি বলা হয়? দেখো, শিলা স্খলন, স্খলন, শিলা প্রপাত, তারপরে রয়েছে প্রবাহ, উত্তর কিন্তু হবে শিলা স্খলন, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। শিলা স্খলনের ক্ষেত্রে কিন্তু শিলার দারণ, ফাটল, চ্যুতি, স্তরান্তল, শিলাখণ্ড গড়িয়ে নিচের দিকে নেমে যেতে কিন্তু সাহায্য করে, অর্থাৎ এটাও কিন্তু হবে শিলার স্খলন, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে চলো তোমাদের দেখে নিচ্ছি 46, বিশাল আকৃতির প্রস্তরখণ্ডের অভিকর্ষের টানে অপসরণকে বলা হয় কি? প্রস্তর, দেখো, স্খলন, অর্থাৎ তোমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার। প্রস্তর চাই স্খলন, ঠিক আছে, মানে ব্লক ব্লক চাই স্খলনও বলতে পারো, বা প্রস্তর চাই স্খলন, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 47-এ বলা হয়েছে পুঞ্জ সঞ্চালনের প্রত্যক্ষ কারণ কি? দেখো, ভূমির ঢাল প্রত্যক্ষ কারণ, মানে প্রত্যক্ষ মানে বলা যায় অ্যাক্টিভ, দেখো, অ্যাক্টিভ কারণ কি? পুঞ্জ সঞ্চালনের অ্যাক্টিভ কারণ কি? ভূমির ঢাল ও মাধ্যাকর্ষণ শক্তি, অবশ্যই এটি হবে। শিলার গঠনজনিত নিয়ন্ত্রক, এটাও হবে। শিলার স্তরায়ন তল বা স্তরায়ন, এটাও হবে। তা প্রবেশ্যতা, এটাও হবে। শিলার আর্দ্রতা, এই আর্দ্রতা পরোক্ষভাবে কাজ করে, ঠিক আছে, নদী পরোক্ষভাবে কাজ করে, কিন্তু এই শিলার আর্দ্রতা, নদী প্রত্যক্ষভাবে কাজ করে, বৃষ্টিপাত প্রত্যক্ষভাবে কাজ করে, কিন্তু শিলার আর্দ্রতা কিন্তু প্রত্যক্ষভাবে কাজ করে। আর নদীর কাজ, হিমবাহের কাজ, বায়ুর কাজ, এগুলো কিন্তু পরোক্ষভাবে কাজ করে, ঠিক আছে, তার মানে উপরে কিন্তু সবগুলোই টি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের 48-এ রয়েছে দার্জিলিং হিমালয়ের কোন জেলায় ভূমিধস দেখা যায়? কালিম্পং, কার্শিয়াং, মিরিক, উপরের সবগুলি, মানে উপরের সব জেলায় কিন্তু এই ভূমিধস দেখা যায়, অবশ্যই বেশিরভাগ দেখা যায় কালিম্পং। এরপরে রয়েছে দেখো তোমাদের 49-এ কোন জলবায়ুযুক্ত অঞ্চলে যান্ত্রিক আবহাওয়া বিজ্ঞানের মাধ্যমে পর্বতের পাদদেশে ও পর্বত গাত্রে অবস্থিত শিলা স্তর ফেটে টুকরো টুকরো অসংখ্য কোনাকৃতি বিশিষ্ট যে প্রস্তরখণ্ড বা স্ক্রিপ বা টেরা সৃষ্টি হয়, সেটি কোন অঞ্চলে সৃষ্টি হয়? উত্তর কিন্তু হবে শীতল পার্বত্য অঞ্চলে, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 50-এ লাস্ট কোশ্চেন, শিথিল পদার্থ সমূহের ভূমির ঢাল বেয়ে অতি ধীর গতিতে ধারাবাহিকভাবে নিচের দিকে নেমে আসাকে ড্যাশ বলা হয়? উত্তর কিন্তু বিসর্পণ বলা হয়, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার, বিসর্পণ বা ক্রিপ্ট বলা হয়, ঠিক আছে। তো এরপরে রয়েছে দেখো তোমাদের নোটবুক, এনবি মানে নোটবুক, এই নোটবুকের মধ্যে রয়েছে দেখো বাহ্যিক শক্তি বা দেখো বহির্জাত, বাহ্যিক শক্তি বা দেখো বহির্জাত, বাহ্যিক শক্তি বা বহির্জাত, ঠিক আছে, এখানে হবে বহির্জাত প্রক্রিয়া। এই বাহ্যিক শক্তি বা বহির্জাত প্রক্রিয়ার মধ্যে রয়েছে নদী, বায়ু, হিমবাহ, সমুদ্রের তরঙ্গ, ভৌমজল, তুষারপাত, সূর্যতাপ, বৃষ্টিপাত, পুঞ্জ সঞ্চালন, এগুলো কিন্তু তোমার বাহ্যিক শক্তি, ঠিক আছে, বা বাহ্যিক প্রক্রিয়া, এগুলো কিন্তু বহির্জাত এজেন্ট হিসেবে কাজ করে। বাহ্যিক মানে ভূপৃষ্ঠে যেগুলো বাইরে হয়। অন্তর্জাত প্রক্রিয়া মানে ভূগর্ভের যে মধ্যে যেগুলো হয়। অন্তর্জাত শক্তি বা প্রক্রিয়ার মধ্যে রয়েছে অগ্নুদ্গম রয়েছে, ভূমিকম্প রয়েছে, পাত বা প্লেট সঞ্চালন রয়েছে।
এগুলো। ঠিক আছে? তো অবশ্যই প্রিয় শিক্ষার্থীরা তোমাদের মূল্যবান কমেন্ট অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে তোমরা জানিয়ে দেবে। আর অবশ্যই এইভাবে তোমাদের ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। ধন্যবাদ। ধন্যবাদ তোমাদের সবাইকে। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই তোমরা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো। আর তোমরা কিন্তু সম্পূর্ণ অধ্যায়গুলোর, সম্পূর্ণ চ্যাপ্টারগুলোর এমসিকিউ, তোমাদের সম্পূর্ণ এমসিকিউ থাকবে। টোটাল তোমরা কিন্তু পেয়ে যাবে। কিভাবে পাবে অবশ্যই আমি বলবো। আর এর আগের ভিডিও যারা দেখে আসোনি অবশ্যই ডেসক্রিপশন লিংক থেকে দেখে এসো। আর এখন থেকে পড়াশোনা চালিয়ে যাও। দেখবে ফাইনাল পরীক্ষায় তোমরা কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে। আর কোশ্চেন কিন্তু বোর্ড থেকে হবে। আগে 11 ক্লাসে স্কুল থেকে হয়েছিল, এবার কিন্তু বোর্ড থেকে কোশ্চেন হবে। তো অবশ্যই তোমরা এখন থেকে খুব দ্রুত এবং সঠিকভাবে সঠিক পদ্ধতিতে তোমরা কিন্তু এগিয়ে যাও। একগাদা কোয়েশ্চেন পড়ার কোনো দরকার নেই। কোন কোশ্চেন গুলো আসবে, কোন কোশ্চেন গুলো পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, সেগুলো নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। ধন্যবাদ। ধন্যবাদ তোমাদের সবাইকে। থ্যাংক ইউ।